নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ দিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্রনগর বাজার। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা যায়। কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্রনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বেলা আনুমানিক 2 ঘটিকা নাগাদ আগুন লাগে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রেমতলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যেতে সময় লাগে, কারণ প্রেমতলা থেকে ব্রজেন্দ্রনগর প্রায় 8 থেকে 9 কিলোমিটারের দূরত্ব। এলাকার জনসাধারণ আগুন নেভানোর প্রয়াস চালায়। 6টি দোকান ভস্মীভূত হয়, তার মধ্যে রয়েছে কাপড়ের দোকান, জুয়েলারি। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। দমকল আগুন নেভানোর প্রয়াস চালিয়ে সফল হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। কেন কতটা দোকান আজকে চলছে এখানে? কেন 6টা দোকান আছে, মানে 6টা দোকানে টোটাল কত টাকার ক্ষয়ক্ষতি হইব? প্রত্যেক জন্য 15-20 লাখ টাকা, 30 লাখ টাকা ধ্বংস করবে সব দোকানে। সোনার দোকান একটা আসলো, জুয়েলার্সি, আর সামার তো আসলো, দুফারি ফ্যাক্টরি, মোমবাতি ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, এভরিথিং, খাবার সুবার সব কিছু আমার দোকানে, টায়ার মোবাইল ব্যাংকিং সব কিছু আছে আমার। আপনার কত টাকা হইব ক্ষয়ক্ষতি? আমার সব কিছু মিলাইয়া করে 30 লাখের ভিতরে হইব। ক্যাশ আসলো 5-6 লাখ টাকা। তো আমরা এখানে দেখলাম সবটি রুম, প্রায় 5-6টা রুম আছে এই জায়গার। আগুন অবস্থায় আমরা পাইছি এবং যথারীতি আমরা সেকেন্ডের মধ্যে আমরা কাজ শুরু করে দিছি, কোনো ডিস্টার্ব হয়েছে না। তবে প্রায়টি ক্ষয়ক্ষতি অনেকটাই, সবটাই মানে ক্লবস মানে। আচ্ছা, দোকানের যে জিনিসগুলো কিছু উদ্ধার হয়েছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। ওই টিন জায়গা পুরানো অবস্থায় আমরা উদ্ধার করতে পেরেছি এবং পাবলিকের হেল্প পেয়েছি। ওই হিসেবে আমরা যথারীতি আমরা সেকেন্ডের মধ্যে কাজ শুরু করতে পেরেছি। লেফট সাইডে যেটা পুকুর ছিল ওইটাতে এবং খুব জল কম ছিল। পরবর্তী সময়ে আর অপোজিট সাইডে আর একটা লুঙ্গা কিংবা একটা জল আশ্রয় গিয়ে আমরা। আপনাদের আজকে এইখানে কয়টা ইঞ্জিন এসেছে? ইঞ্জিন বলতে একটাই ইঞ্জিন ছিল। এই ইঞ্জিনের আমরা যথারীতিভাবে 2টা ইঞ্জিন এবং একটা ইঞ্জিনে কাজ এবং গাড়ির পেছনের যে লাস্ট পাম্প ওইটা দিয়ে আমরা রিলিজ সিস্টেমে আমরা কাজ করতে পেরেছি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুরের ধর্ষণের পর খুন হওয়া স্কুল ছাত্রের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। মন্ত্রীর সাথে 2 বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং প্রশান্ত দেববর্মাও ছিলেন। কল্যাণপুরের ধর্ষণ এবং খুন হওয়া স্কুল ছাত্রীর বাড়ি উত্তর খিলাতুলে শম্ভুরাম চৌধুরীর পাড়াস্থিত। বাড়িতে গেলেন শনিবার বিকেলে দমকল মন্ত্রী এনসি দেববর্মা। ছিলেন 2 বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রশান্ত দেববর্মা সহ আইপিএফটি দলের নেতৃত্বরা। মন্ত্রী কথা বলেন খুন হওয়া ছাত্রীর পিতা রাধাকুঞ্জ দেববর্মা এবং ছাত্রীর মার সাথে। দীর্ঘক্ষণ আলোচনা করেন মন্ত্রী বিধায়করা। ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য। মন্ত্রী জানান, এসব ঘটনা হয়ে থাকে, দুর্ভাগ্যজনক ঘটনা। এসব ঘটনা থেকে কাটিয়ে উঠতে সামাজিকগতভাবে সচেতনতা দরকার। সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রাখে। ন্যায্যভাবে যে সাহায্য যার দরকার আমরা সাহায্য করব। কারণ পরস্পরের পাড়া প্রতিবেশী সবাই সবার সহযোগিতা সহানুভূতি নিয়েই এলাকাতে বসবাস করতে হয় শান্তিপূর্ণভাবে। এরকম একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা ঘটনা প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব পুলিশ প্রশাসনের। তারা এই ব্যাপারে তদন্ত করছেন। আমরা আশাবাদী পুলিশ অবশ্যই এই ঘটনার সঠিকভাবে তদন্তক্রমে যারা সংশ্লিষ্ট দুষ্কৃতী তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। একটা ঘটনা যেটা হয় কোনো একটা পাড়াতে বা কোনো একটা গ্রামে, এটা ঘটনা যা তা বিভিন্নভাবে এটা অপপ্রচারটা বেশি হয়, রিউমারটা বেশি হয়ে যায়। এটা যাতে না হয় এবং পাড়ার প্রতিবেশী
এখানে তো আমরা মিশ্র জনবসতি পাহাড়ি বাঙালি, যাতে আমরা এই ব্যাপারটা রকম কোনো রকম অপপ্রচার এই সমস্ত থেকে দূরে থেকে যাতে আমরা পরস্পর সহানুভূতির মাধ্যমে বাস করতে পারি, তার জন্য আমরা আইনানুগ অনুসারে যে সমস্ত ন্যায্যভাবে সাহায্য করে এইগুলো করা হইব। এই আমাদের ডিএম সাহেব আছেন, ডিএম সাহেব তারও ঘটনা জানেন, কাজেই যে ভিকটিম ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, দুর্দশাগ্রস্ত ফ্যামিলি, তাকে আইন অনুসারে তার যা প্রকৃতভাবে যা সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার এটা দেওয়া হয়। যেমন ভিকটিম কম্পেনসেশন অ্যাক্ট, যেটা আমাদের ত্রিপুরাতেও চালু হয়েছে, এই অনুসারে যা যা গভর্নমেন্ট পক্ষ থেকে সাহায্য করার এগুলো করো। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা। এবছর মোট 46,585 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 21,739 জন ছাত্র এবং 24,846 জন ছাত্রী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 3 গুণ। 46,585 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 21,739 জন ছাত্র ও 24,846 জন ছাত্রী। মাদ্রাসা আলিমে মোট পরীক্ষার্থী 65 জন, এর মধ্যে 52 জন ছাত্রী ও 13 জন ছাত্র। এবছর মাধ্যমিকে মোট 7 জন দৃষ্টিহীন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সারা রাজ্যে মোট 76টি পরীক্ষা কেন্দ্রের আওতায় 151টি বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। পর্ষদ সূত্রে জানা গেছে, এবছর জম্পুই জেলার শ্রীনগর গবার্দি উচ্চ মাধ্যমিক এবং উদয়পুরের গর্জিবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। রাজধানীর বেশ কিছু পরীক্ষা সেন্টার পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা, সচিব স্বপন পোদ্দার সহ পর্ষদের আধিকারিকরা। পর্ষদের 2019 সালের আজকে থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আমরা এমনিতে বলি মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি কিন্তু মাদ্রাসা পরীক্ষাও আছে। আর আপনাদেরও খেয়াল আছে যে নতুন সিলেবাসের পাশাপাশি একটা পুরনো সিলেবাসে চলছে, কারণ নতুন সিলেবাস শুরু হয়েছিল গত বছর থেকে। পুরনো সিলেবাসে ওরা আরও 2 বছর পরীক্ষা দিতে পারবে। তাহলে মাধ্যমিকের নতুন পুরনো দুটো পরীক্ষা, সেরকম মাদ্রাসা আলিম মাধ্যমিক লেভেলের যেটা, তারও পুরনো নতুন দুটো। এখন যদি সংখ্যাগুলো বলতে হয়, এবছরে আমাদের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মোট 46,585। এর মধ্যে নতুন সিলেবাসে হচ্ছে 44,086 আর পুরনো সিলেবাসে মাত্র 2,446। এই যে নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে ছাত্র সংখ্যা 20,590 আর ছাত্রীর সংখ্যা 23,496। এবারে আমাদের যাদের লিখতে অসুবিধা হয়, বসতে অসুবিধা হয়, চোখে দেখে না, এরকম ছাত্রী আছে চোখে দেখে না 6 জন, চোখে দেখে না ছাত্র আছে 1 জন, তাহলে মোট হলো 7 জন। আর অন্য কোনো শারীরিক অসুবিধা আছে, যে হাতে লিখতে অসুবিধা হয় বা বসতেই পারে না, এমনকি পরীক্ষা দিতে যাবে 3-4 দিন আগে হাত ভেঙে গেছে, এরকম ছেলেদের সংখ্যা 6 জন, মেয়েদের সংখ্যা 14 জন। তাহলে 6 আর 14 20 জন। আর যারা চোখে দেখতে পারে না 7 জন। তাহলে শারীরিক অসুবিধা আছে মাধ্যমিক পরীক্ষা এবারে 27 জন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুরের 3টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। মোট 400 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা শনিবার যথাসময়ে শুরু হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। কল্যাণপুরে মাধ্যমিকের 3টি পরীক্ষা সেন্টার। কল্যাণপুর হায়ার সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থী 400 জন, এর মধ্যে ছাত্র 195 জন এবং ছাত্রী 205 জন। বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের সেন্টারে পরীক্ষা দিচ্ছে 5টি বিদ্যালয়ের 178 জন, এর মধ্যে ছাত্র 93 জন এবং ছাত্রী 84 জন। ঘিরাতলি বাজার হায়ার সেকেন্ডারি স্কুলের সেন্টারে 5টি বিদ্যালয়ের 260 জন পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে ছাত্র 109 জন এবং ছাত্রী 151 জন। এদিন ইংরেজি বাংলা ককবরক বিষয়ে পরীক্ষা হয় ওল্ড এবং নিউ সিলেবাস মিলে। এদিকে পরীক্ষা দিতে আসা তোতাবাড়ি স্কুলের ছাত্রী বিন্দিয়া দাস বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসা চলছে কল্যাণপুর হাসপাতালে। পরীক্ষা তো মানে পিসফুলি শুরু হইতেছে, সবকিছু ব্যবস্থা আছে, সিকিউরিটির ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, সবকিছু এভরিথিং, মানে কোনো সমস্যা নাই।
নিউ সিলেবাস ইংলিশে বেশি পরীক্ষা ওল্ড সিলেবাসে খুব কম ছাত্রছাত্রী আছে, যেমন বাংলা খবরক এই বিষয়গুলিতে আর কি, ইংরেজিও আছে, এগুলি সব ওল্ড সিলেবাসে, খুব ছাত্রছাত্রী কম। মেয়েটা স্কুলে পরীক্ষা দিতে আসার পরে ব্যথা করতেছে, শুনলাম, জিজ্ঞেস করলাম, পরে করতেছে যে কালকে ব্যথা হয়েছে, হাসপাতালে অ্যাডমিট হয়েছে, অ্যাডমিট ক্ষয় পাঠাইছে। ক্ষয় থেকে আজকে সকালবেলা এসে তারা আবার পরীক্ষা দিয়ে নিল। পরীক্ষা দিতে কিছুক্ষণ লেখার পর প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার পর তখন আমরা তারা জিজ্ঞেস করতে যে তারা পারবিনি কোথায় না সম্ভব হইতেছে। তখন আমরা মেডিকেল টিম কল করছি, কল করার পরে মেডিকেল টিম নিয়ে আমরা এখন হাসপাতাল নিয়ে তার চলছে তার ট্রিটমেন্ট। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলায় বেশ কিছু প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সকালে ওএনজিসির গরবা গ্রাউন্ডে আয়োজিত প্রগতির নতুন প্রবেশদ্বারের উন্মোচন শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওএনজিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম কুমার সিংহ রায় প্রমুখ। ত্রিপুরায় এলপিজির চাহিদা মেটাতে আগরতলার কাছাকাছি হচ্ছে নতুন বটলিং প্ল্যান্ট। বাংলাদেশের উপর দিয়ে গ্যাসবাহী ব্ল্যাঙ্ক আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। শনিবার আগরতলার বেশ কিছু প্রকল্পের সূচনা করে একথা বলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে তিনি বলেন, রাজ্যে আরো 40টি এলপিজি গ্যাস বিতরণ কেন্দ্র খোলা হবে। এর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এতে 400 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। गैस उत्पादन बढ़ेगा तो त्रिपुरा की आमदनी भी बढ़ेगी। इसीलिए इसको गैस आधारित अर्थनीति में परिवर्तन करने के लिए हम लोगों ने ये जो 2 जिले को सीजीडी नेटवर्क में और पाइप ग्रिड में डाला है, इसमें से आज 2 जगह पे टीएनजीसीएल अच्छा काम कर रहा है। जॉइंट वेंचर है गेल, त्रिपुरा सरकार और आसाम सरकार के माध्यम से हम लोगों ने आज पहला सीएनजी स्टेशन गोमती जिले में आज हम शुरू करने वाले हैं। ये भी आज एक महत्वपूर्ण कार्यक्रम हो रहा है। आज हम त्रिपुरा की राज्य अतिथिशाला में पहला पीएनजी कनेक्शन हम पहुंचाएंगे। ये भी एक आज शुभ घड़ी है। मित्रों, इतना नहीं, पेट्रोलियम सेक्टर की ओर से हमने कल योजना बनाई है। एलपीजी की कनेक्शन त्रिपुरा में बढ़ी है। नगण्य मात्रा से आज आने वाले हम कोशिश करेंगे 2019 में त्रिपुरा में एक भी गरीब की घर नहीं रहेगा जहां नरेंद्र मोदी जी और बिप्लब देव जी दोनों मिलके एलपीजी कनेक्शन नहीं पहुंचाएंगे। एक भी घर नहीं छोड़ा जाएगा। प्रधानमंत्री जी ने लक्ष्य रखा है कि 2022 तक भारत की कोई एक गरीब नहीं रहेगा जिसके गरीब के घर पे पक्का छात ना हो, पक्का घर, उस घर में टॉयलेट, उस घर में बिजली, उस घर में ईंधन, उस घर में पीने की पानी। मेरा पूरा विश्वास है मोदी जी और बिप्लब देव जी की सरकार, ये जो मूलभूत व्यवस्था है उसमें हमें जो अपेक्षा रखा गया है, ये सारे आवश्यकताओं में सबसे पहला काम हम करेंगे, सारे घरों में एलपीजी पहुंचा देंगे। हम लगभग 75% की ओर एलपीजी पहुंचा चुके हैं और जो 20% हम कल हिसाब कर रहे थे, लगभग 2 लाख लोगों के घरों में अब एलपीजी जाना बाकी है। उसमें से 60,000 सिलेक्शन हो गया है, 1,40,000 और बचा है। हम आने वाले 3-4 महीने में उसको पूरा कर सकते, लेकिन मैं एक सेफर साइड में 2019 तक कह रहा हूं। 2019 के अंदर एलपीजी कनेक्शन पूरा हो जाएगा। एलपीजी की नई बॉटलिंग प्लांट हम अगरतला की बाहर बना रहे हैं। अगरतला में बल्क एलपीजी आए, इसलिए हमने भारत सरकार बांग्लादेश सरकार से बात किया। चिट्टगांव से ट्रक से जो अभी गुवाहाटी से आता है इतने दूर घूम के, कभी कभी स्ट्राइक हो जाता है, कभी बारिश हो गया, बीच में मेरे को याद है रास्ता खराब हो गया सिलचर के पास, हमको बांग्लादेश के माध्यम से ट्रेन में भेजना पड़ा एलपीजी को, महंगा हो गया। अभी 12 महीना किसी भी सीजन में त्रिपुरा की जनता को एलपीजी मिलते रहे। हमने बांग्लादेश के साथ अंतर्राष्ट्रीय समझौता किया है। हमारी ट्रक, उनकी ट्रक, बांग्लादेश की ट्रक रहेगा, वो सीधा चिट्टगांव पोर्ट से हमारी अगरतला की बॉटलिंग प्लांट तक एलपीजी बल्क में लेके आएगा। इसकी योजना हम लोग बना रहे हैं।
आज हमारे पास 62 एलपीजी डिस्ट्रीब्यूटर है। कल मुख्यमंत्री जी ने कहा कि भाई साहब ये पर्याप्त नहीं है, हमें कम से कम और 40 नए डिस्ट्रीब्यूशन पॉइंट खुलवाइए। मैं कल ही ये मेरे कंपनी के मित्रों को जिम्मेवारी दिया है और 60 अभी तक 50 था, हमने आके 10 खुलवाया है और 40 हम खुलेंगे। 40 यानी कम से कम 400 लोगों की रोजगार बनेगा। एक डिस्ट्रीब्यूशन में 10 लोग काम करेंगे, 400 लोगों की रोजगार मिलने वाला है। इसके हमने कल ही निर्देश दिया है। 40 और नए ডিস্ট্রিবিউটর बनेंगे। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, উত্তর পূর্বাঞ্চলের সিকিম সহ 8টি রাজ্যের গ্যাস সারা দেশে পৌঁছে দিতে নেওয়া হয়েছে ইন্দ্রধনুষ প্রকল্প। এতে গ্যাস পাইপলাইনে এই রাজ্যগুলো যুক্ত করা হবে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে ত্রিপুরা, বাড়বে রাজস্ব। मैं जब से त्रिपुरा आया हूं तब से मेरा एक दृढ़ धारणा है, त्रिपुरा की अर्थनीति को, त्रिपुरा को नया बनाने में, त्रिपुरा को भारत की लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की नए भारत में जोड़ने के लिए अगर सबसे किसी की ज्यादा योगदान हो सकता है तो ओएनजीसी की हो सकता है, ऑयल इंडस्ट्री की हो सकता है। हम 5 MMCMD नहीं, हम 10 MMCMD तक गैस यहां से उत्पादन कर सकते हैं। 5 MMCMD को गैस को कंटिन्यूटी करना, सस्टेन करना और उसके ऊपर उतना ही और ज्यादा गैस उत्पादन हम आने वाले 15-20 साल के लिए करें। इस प्रकार की संभावना, ये असंभव काम हम संभव करके दिखा सकते हैं, यह हमारी पूरा विश्वास है और मेरी टीम के ऊपर मेरा पूरा भरोसा है। मैंने कुछ मित्रों को सुबह पूछा कि आप पहली बार नॉर्थ ईस्ट आए क्या? बोले नहीं, हम दूसरी बार आए हैं। जो सीनियर टीम आज यहाँ काम कर रही है वो सेकेंड टाइम इच्छा से, पहली बार तो कंपनी ने भेज दिया होगा। जो युवा साथी वो निराश नहीं होनी चाहिए। त्रिपुरा देश की बहुत तरक्की करने वाला प्रदेश में एक होने वाला है। आप लोग यहीं बसो, यहाँ जमो और यहाँ की राज्य की परिवर्तित चेहरे को आप लोग, आपकी भूमिका उसमें से निभाओ। और ऐसे ही ओएनजीसी का आज सिर्फ हम ज्यादा उत्पादन किए ऐसा नहीं, हम आज ओएनजीसी की 2 प्रोजेक्ट, आज गैस कलेक्शन पॉइंट, ओएनजीसी सोनामुरा गैस कलेक्शन सेंटर का आज हमने 215 करोड़ रुपया खर्चा करके राष्ट्र को समर्पित किया। हम लोगों ने दूसरा प्रोजेक्ट इन दिनों में, पहले अगरतला की कुछ शहरी इलाका में पीएनजी सीएनजी कनेक्शन होता था। 9th राउंड में त्रिपुरा वेस्ट जिला यानी अगरतला वाला जिला और गोमती जिला, ये 2 को सीजीडी नेटवर्क में लाया गया। आज देश में 400 जिले में सीजीडी नेटवर्क बन रहा है। सिर्फ सीजीडी नेटवर्क नहीं बन रहा है, लगभग 9000 करोड़ रुपया खर्चा करके नॉर्थ ईस्ट के, जिस नॉर्थ ईस्ट में एनर्जी की अपार भंडार है, क्रूड ऑयल हो या नेचुरल गैस हो। नेचुरल गैस असम, अरुणाचल, त्रिपुरा, मिजोरम, नागालैंड, ये सब इलाका में मिलता है। ये सारे गैस को कलेक्शन करना, इंटरस्टेट ट्रांजिशन में भेजना, देश के अंदर ले जाना, इस सारे काम के लिए भारत सरकार 9000 करोड़ रुपया खर्चा करके इंद्रधनुष गैस कंपनी के माध्यम से नॉर्थ ईस्ट के 7 राज्य और सिक्किम, ऐसे 8 राज्यों को बंगाल और बाकी भारत के साथ जोड़ने का महत्वाकांक्षी कार्यक्रम को भी शुरू कर दिया है। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বাজেটের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যের মানুষের রোজগার বাড়ানোর পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কার্পেটিং রোডের দুপাশে ফল ও ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য পাশের বাড়িঘরের লোকজনদের 200 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী গত 11 মাসে রাজ্যে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। दोनों केंद्र और राज्य सरकार एक होने के बाद क्या लाभ मिलती है, आज धर्मेंद्र प्रधान जी जब यहाँ खड़े होकर 4 प्रोजेक्ट का तो ऑफिशियली इनॉग्रेट किया है। इन्होंने त्रिपुरा को
एक मॉडल स्टेट देखना चाहता है। उस हिसाब से आप देखिए आपके सामने कितने सारे प्रोजेक्ट उन्होंने हर त्रिपुरा वासी को, जो विजन डॉक्यूमेंट्स में था, हर घर में हमको रोजगार देना है। उन्होंने बोला गैस वेस्ट, जो गैस सबसे ज्यादा त्रिपुरा में देश के अंदर, तो इसको गैस को काम पे लगा के कोई भी इंडस्ट्री हो, कुछ भी हो, उसके साथ जोड़ा हुआ, और त्रिपुरा को सीएनजी स्टेट बनाने का घोषणा, ग्रीन स्टेट बनाने का उन्होंने घोषणा की है। मैं आपको बताना चाहूंगा, अभी हमारा बजट अधिवेशन हुआ है, बहुत सारी स्कीम हमने इस बजट में रखा है, किंतु इनमें से एक है जो आप टूरिज्म के लिए बोल रहे थे, हमने ये भी बजट में रखा इस बार, जो त्रिपुरा के कारपेटिंग जितने भी रोड हो, पीएमजेएसवाई हो, नेशनल हाईवे हो, स्टेट हाईवे हो, जितने भी कारपेटिंग रोड है, उसके दोनों तरफ ग्रीनरी तो रहेगा ही, साथ ही साथ फूल और फल के बागीचे लगाए जाएगा, और इसके लिए प्लानिंग सरकार तैयार कर रहे हैं। और रास्ते के पास रहने वाले जो लोग हैं, इनको उसके साथ जोड़ने के लिए कि देख रेख वही लोग करे, उस फूल का बेचना, उसको वो करना वही करे, फल भी खाना बेचना वही करे, और साथ ही साथ जिनका घर रास्ते के पास रहेगा, ऐसे परिवार को सरकार प्रति महीने में 200 रुपया करके उनके अकाउंट में अपने आप चला जाएगा, उनको याद दिलाने के लिए जो वो बागीचा आपका है, वो फल आपका है, ये इसलिए आपके पास आया है, आप खाइए, फूल बेचिए, रोजगार करिए। साथ ही साथ त्रिपुरा ऐसा एक स्टेट होगा पूरे देश में जिसके रास्ते के दोनों तरफ कहीं भी जाइए फूल और फल मिलेगी, तो टूरिस्ट अपने आप आएगा। साथ ही साथ जब ग्रीन स्टेट हो जाएगा, पूरे दुनिया भागते हुए त्रिपुरा में आएगा। इसके लिए इंफ्रास्ट्रक्चर चाहिए, मंत्री जी ने हमसे बोला है, और हमने भी उस दिशा में काम करना शुरू किया है। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে গত এক বছরে রেকর্ড পরিমাণ গ্যাস উত্তোলন করেছে বলে জানান। আগামী দিনে রাজ্যের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। उस समय पे मैं माननीय प्रधानमंत्री जी के साथ 2014 दिसंबर 1 त्रिपुरा आया था। पालाटाना पावर प्लांट की, ओपीटीसीएल पावर प्लांट की लोकार्पण की उत्सव था। तब भी माता त्रिपुरा सुंदरी का आशीर्वाद लेने के लिए गया था, और आज इसीलिए एक शुभ दिन है। कल मैंने जब यहां पहुंचा, मैं मुख्यमंत्री जी के साथ हमारे इंडस्ट्री के सारे प्रमुख अधिकारियों के साथ, एक राज्य सरकार की वरिष्ठ अधिकारियों के साथ एक रिव्यू मीटिंग किया, और सबसे पहले त्रिपुरा के मुख्यमंत्री जी का एक अपेक्षा हमारी कंपनियों के प्रति था। त्रिपुरा की सबसे ज्यादा रेवेन्यू देने वाला व्यवस्था ओएनजीसी की रॉयल्टी और सेस है। देश की जितने डोमेस्टिक अनसोर गैस उत्पादन होता है, गैस उत्पादन आसाम में होती है, गैस उत्पादन गुजरात में होती है, गैस उत्पादन आंध्र प्रदेश और तमिलनाडु के इलाका में होती है, और त्रिपुरा में होती है। ऑन लैंड गैस उत्पादन में ओएनजीसी की जो सबसे बड़ी कंपनी है, और उसको हिसाब किया जाए, त्रिपुरा देश की नंबर 1 गैस प्रोड्यूसिंग पॉइंट है। और स्वाभाविक ज्यादा गैस उत्पादन होने से त्रिपुरा की आमदनी बढ़ेगी, ओएनजीसी का तो प्रॉफिट होगा ही, और त्रिपुरा की नागरिकों के लिए इंडस्ट्री, घरेलू गैस, ट्रांसपोर्टेशन में सस्ता फ्यूल, यह सब होने के कारण त्रिपुरा की अर्थनीति में, त्रिपुरा की राजस्व और रोजगार दोनों में फायदा होगा। इसलिए मुख्यमंत्री जी का एक अपेक्षा स्वाभाविक है कि ज्यादा
गैस उत्पादन होनी चाहिए। तो मैं मुख्यमंत्री जी को एक सहर्ष सूचना देना चाहूंगा। आपको कल हम लोगों ने, हमारी टीम ने मिलकर आपको आश्वस्त किया था, त्रिपुरा की जो आवश्यकता है, त्रिपुरा की पावर प्लांट्स के लिए, त्रिपुरा की डोमेस्टिक इंडस्ट्री के लिए, त्रिपुरा की ट्रांसपोर्टेशन सेक्टर के लिए, त्रिपुरा की घरेलू ईंधन के लिए जितना भी गैस आवश्यकता होगा ओएनजीसी उसको आपके अपेक्षा के हिसाब से पूरा करते रहेगा। हमने कल आपको आश्वस्त किया था। और मैं आज जब माता की आशीर्वाद लेके लौटा और मेरे को यहाँ जो सूचना दिया गया कि ओएनजीसी त्रिपुरा के इतिहास में आज वो पहला शुभ दिन है जो अब तक के हाईएस्ट एवर गैस प्रोडक्शन किया है। 4.96 लगभग 5 MMCMD गैस शायद अब तक ओएनजीसी त्रिपुरा ने इतने उत्पादन कभी नहीं किया था। आप कल रात्रि को अपेक्षा रखा और हमारे मित्रों ने इतना उत्पादन किया कि आज उस शुभ समाचार आपको देने लायक हम रहे। और आज सुखद संयोग है, हमारी मित्र चेयरमैन शशि शंकर जी का जन्मदिन है। ওএনজিসির সোনামুড়া গ্যাস সংগ্রহ কেন্দ্র শনিবার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই গ্যাস সংগ্রহ কেন্দ্র থেকে দৈনিক 8 লক্ষ মেট্রিক মানের ঘনমিটার গ্যাস সরবরাহ করার ক্ষমতা রয়েছে। মনারচক ও নিপকোর প্রাকৃতিক গ্যাসের পুরো চাহিদা পূরণ করবে এই গ্যাস সংগ্রহ কেন্দ্রটি। গোমতী জেলার পাশাপাশি সোনামুড়া, মেলাঘর, অমরপুর, বিলোনিয়া, শান্তিরবাজার ও মনুতে বুস্টার স্টেশনে গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এছাড়াও আগরতলায় ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ফর উইমেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সফরে এসে রাতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি মিলিত হন। এই বৈঠকে ওএনজিসির পদস্থ আধিকারিকদের পাশাপাশি রাজ্য সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হওয়ার পর শনিবার দিল্লি থেকে আগরতলায় আসলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর শনিবার রাজধানী দিল্লি থেকে আগরতলায় ফিরলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন দুপুরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নানা বয়সী কর্মী সমর্থকরা। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে কর্মী সমর্থকরা তার নামে জয়ধ্বনি দিতে থাকেন। ফুলের তোড়া ও মালা গলায় পরিয়ে অভিনন্দন জানান। তাকে ফুলে সাজানো একটি হোড খোলা গাড়িতে দাঁড় করিয়ে মোটর বাইক মিছিল করে কংগ্রেস ভবনে নিয়ে আসেন। কংগ্রেস ভবনের সামনে একটি সভার আয়োজন
আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর বলেন, বিজেপি কি করছে না করছে তা নিয়ে না ভেবে কংগ্রেসকে কি করতে হবে তা নিয়ে প্রতিটি কর্মীকে ভাবতে হবে। দলের সভাপতি পদটি স্থায়ী নয়, দল হলো স্থায়ী, তা সকলকে মনে রাখতে হবে। তার নেতৃত্বে দলের প্রতিটি কর্মীকে সম্মান জানানো হবে। বিজেপি এবং সিপিআইএম সহ অন্যান্য দল ছেড়ে যারা কংগ্রেস দলে আসবে তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি চাই এই রাজ্যে কংগ্রেস দল ক্ষমতায় আসুক। যার ইচ্ছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। এর জন্য রাজ্যবাসীকে 2023 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এর আগেই ত্রিপুরা রাজ্যে পরিবর্তন সম্ভব। 2019 সালে লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেস দল ক্ষমতায় আসবে। এরপরই প্রথম ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হবে বলে ঘোষণা দেন। ত্রিপুরা রাজ্যে প্রায়ই অভিযোগ ওঠে কংগ্রেস ও সিপিআইএম দলের মধ্যে সমঝোতা রয়েছে। স্বাধীনতার পর থেকে সিপিআইএম দল একটি পরিবারের বিরুদ্ধে বলে আসছে, সেটি হলো প্রদ্যুৎ কিশোরের রাজ পরিবার। তাই তাদের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। सबसे पहले मैं आपको एक बात बोलना चाहता हूं, प्रद्योत विक्रम माणिक्य किशोर देववर्मा के पास ईगो और अहंकार नहीं। यहां में आप लोग सब का सम्मान होगा, ये मैं आपको गारंटी देके मैं बोल रहा हूं, मैं गारंटी देके बोल रहा हूं कि आप सबका सम्मान होगा। आपको सिर्फ कांग्रेस पार्टी का सम्मान रखना है। यहां में जो है उनको सम्मान मिलेगा, जो इस मंच में है उनको सम्मान मिलेगा, जो आज यहां में नहीं है उनको सम्मान मिलेगा। और कल जो बीजेपी, सीपीएम और दूसरे दल में है, जब वो वापस आएंगे उनको भी हम सम्मान देकर कांग्रेस पार्टी में रखेंगे। बहुत बार पीसीसी प्रेसिडेंट को इसके पीछे एक हवा रहता है कि अगर आप पीसीसी प्रेसिडेंट बन गए तो आप ये राज्य के मुख्यमंत्री बनेंगे। मैं यहां में सबसे स्पष्ट रूप से मैं एक बात कहना चाहता हूं, मुझे मुख्यमंत्री नहीं चाहिए, मुझे कांग्रेस की सरकार इस राज्य में। जिनको मुख्यमंत्री बनना है वो आकर बने, मुझे सिर्फ कांग्रेस का सरकार चाहिए इस राज्य में। और इसके लिए आपको 2023 तक इंतजार करना भी नहीं पड़ेगा। समझदार को इशारा ही काफी है कि एक मुसलमान ही मुसलमान के बारे में बात करे। मैं क्यों नहीं बात कर सकता? गोपाल बाबू क्यों नहीं बात कर सकते? हरे कृष्ण भौमिक बाबू बात क्यों नहीं कर सकते? हम सबको अपने भाई के लिए बात करना होगा। जब तक हम आपके लिए नहीं खड़ा होंगे और जब तक आप जो हमारे मुसलमान भाई हैं, हम हिंदू के लिए नहीं खड़ा होंगे, ये जो बीजेपी है हम हमारे बीच में भेदभाव करते रहेगा। आप समझ लीजिए, आप अकेले नहीं हैं। सिटीजनशिप अमेंडमेंट बिल जब आया, उन्होंने इलेक्शन के 3 महीने क्यों लाया? क्योंकि उनको लगा कि अगर देश में पूरे नॉर्थ ईस्ट में अगर उन्होंने आग लगाया तो आग में सिचुएशन ऐसा होगा कि कोई इस तरफ वोट करेगा, कोई इस तरफ वोट करेगा। हम नहीं चाहते हैं कि त्रिपुरा का विभाजन हो, हम चाहते हैं कि त्रिपुरा में सब लोग एक संग भाईचारे से जिए। वो पार्टी नहीं चाहती है, वो पार्टी चाहती है कि अगर कल पाकिस्तान में कुछ हुआ तो वो आपके घर में आएंगे और बोलेंगे आप हिंदुस्तान के साथ हो या पाकिस्तान के साथ। ये सवाल शर्मनाक सवाल है। हम सब हिंदुस्तान के हैं और हम अपने देश को प्यार करते हैं। এদিন সভায় প্রদ্যুৎ কিশোর ছাড়াও উপস্থিত ছিলেন দলের সহসভাপতি পীযূষ বিশ্বাস, সাবেক বিধায়ক গোপাল রায়, মহিলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ, সাবেক মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ। গত 25শে ফেব্রুয়ারি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে প্রদ্যুৎ কিশোরকে নিখিল ভারত কংগ্রেস কমিটি নিয়োগ করে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
শনিবার কৈলাসহরের সফরিকান্দি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফরিকান্দি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই কাজের জন্য এমপি ফান্ডের 30 লক্ষ টাকা বরাদ্দ করেন তিনি। কৈলাসহরের সফরিকান্দিতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই কাজে এমপি ফান্ড থেকে 30 লক্ষ টাকা বরাদ্দ করেন তিনি। শনিবার সফরিকান্দি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সফরিকান্দি মাদ্রাসায় একটি কমিউনিটি হলের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয় এমপি ফান্ড থেকে। পূর্বের ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ জিতেন্দ্র চৌধুরী কমিউনিটি হল নির্মাণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। কাজের গুণগত মান বজায় রাখতেও গ্রামোন্নয়ন দপ্তরকে পরামর্শ দিয়েছেন তিনি। এর আগে টিলাবাজার পঞ্চায়েতে আরেকটি কমিউনিটি হলের জন্য 25 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল, কিন্তু জমি চিহ্নিত না হওয়ায় সেই কাজ হয়নি। শনিবারের অনুষ্ঠানে বিধায়ক মফস্বর আলী, জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ইনুজ মিয়া খাদিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। মানুষের মনের ভেতরে পবিত্র জায়গায় থাকবে, তার সাথে যাতে রাজনীতির সমন্বয় না ঘটে, তাহলেই যাবতীয় যে সংখ্যা এটা তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার আগরতলা জিবি হাসপাতালে উদ্বোধন হলো নিউরো সার্জিক্যাল ইউনিটের। এই নতুন ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এখন থেকে মস্তিষ্কে আঘাতজনিত কারণ কিংবা ব্রেন স্ট্রোক হলে কাউকে বহিরাজ্যে যেতে হবে না। আগরতলার জিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা দুর্ঘটনায় মস্তিষ্কে কেউ আঘাত পেলে জরুরি অপারেশন হবে। শনিবার দীর্ঘ দাবি মেনে আগরতলার জিবি হাসপাতালে উদ্বোধন হলো নিউরো সার্জিক্যাল ইউনিটের। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ইউনিটের উদ্বোধন করে বলেন, নিউরো সার্জিক্যাল ইউনিটে বহিরাজ্য থেকে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ রয়েছে 15টি বেড ও 5টি আইসিইউ। যাদের বাৎসরিক আয় 1.5 লক্ষের কম, তাদের 1,25,000 টাকা করে সাহায্য প্রদানের কথাও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর 2 শতাধিক এ ধরনের রোগীদের বহিরাজ্যে চিকিৎসার প্রয়োজনে পাঠানো হয়েছে। আগামী দিনে কাউকে আর বাইরে পাঠাতে হবে না বলে তিনি জানান। রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ কিছুক্ষণ আগে আমাদের এজিএমসি জিবি হাসপাতালে আমরা নিউরো সার্জারি ইউনিটের শুভ উদ্বোধন হয়ে গেছে। আপনারা জানেন যে রাজ্যের মানুষের একটা দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যে এখানে যেন নিউরো সার্জনকে যেন আমরা অ্যাবজর্ব করতে পারি। প্রতিদিন কোথাও না কোথাও রাজ্যে যান দুর্ঘটনা ঘটছে, মাথায় গুরুতর চোট আঘাত পাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। এই গোল্ডেন আওয়ারটা মধ্যে যদি আমরা ইন্টারভেনশন আমরা করতে পারতাম, তাহলে অনেক মানুষকে বাঁচানোর মতো আমরা হয়তো সুযোগ পেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে নিউরো সার্জন আমরা নিয়োগ করতে পারিনি, বিগত সরকার পারেনি। অনেক চেষ্টার পর আমরা 2 জন নিউরো সার্জনকে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে এবং 2 জন নিউরো সার্জনকে আমরা এখানে নিয়োগ করেছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 1 টাকা মূল্যে সরকারি চাল বিতরণের আনুষ্ঠানিক সূচনা হলো নিলামবাজার ও ফার্মবাসা সমবায় কেন্দ্রে। এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন বিজেপি নেত্রী শিপ্রা গুন। আসাম সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের প্রকল্প সুলভ পুষ্টি এবং খাদ্যপ্রাপ্তি যোজনা এর রূপায়ণের সভায় বিজেপি নেত্রী শিপ্রা গুনের হাত ধরে নিলামবাজার ও
ফারমপাশা সমবায় সমিতিতে 1 টাকা মূল্যে চাল বিতরণ প্রক্রিয়া আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উভয় সমবায়ের এজেন্টদের বকেয়া কমিশনের টাকা মিটিয়ে দিতে জোরালো দাবি উঠেছে সভায়। রাজ্য সরকারের গরিবদের জন্য সরকারি চালের স্বল্প মূল্য করার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এজেন্ট ও গ্রাহকরা। যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই জনহিতকর প্রকল্প মার খাবে না বলে সভায় আশ্বস্ত করলেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। সভার শেষ পর্যায়ে 2 সমবায়ের অধীনস্থ একাধিক গ্রাহকের হাতে 1 টাকা মূল্যের চাল তুলে দেওয়ার মাধ্যমে জেলার মধ্যে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলাম বাজারে সর্বপ্রথম সরকারি সুবিধার বন্টন প্রক্রিয়া শুরু করেন শিপ্রা গুণ সহ অন্যান্যরা। সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন আহমেদ, আফাস আলী, আব্দুল মুনিম, রাম নমশূদ্র, সমাজসেবী ইমার আলী, খলিল উদ্দিন, হিফজুর রহমান ও প্রবীণ রাজনীতিবিদ ইরফান আলী প্রমুখ। আমি গর্ববোধ করলাম যে আমরা সরকারের সময় এই ধরনের সূচনা হইতেছে। অটল বিহারী বাজপেয়ীর সময় অন্নপূর্ণা অন্তোদয়ের সূচনা হয়েছিল। আজকে সেই অটল বিহারী বাজপেয়ীর আদর্শ নিয়ে আজকে অন্ন যোজনার সূচনা। আমরা একটা গ্রাম্য ভাষায় কই যে ঘরে যদি 2 মুঠো চাউল থাকে তাহলে গৃহস্থ নিশ্চিন্ত থাকেন যে ঘরে 2 মুঠো চাউল আছে, আমার ঘরে আর চিন্তা নাই। সেই 2 মুঠো চাউল যদি আমরা সরকারে দিলাই আমরা অনেক শান্তিতে থাকতে পারবো, নিশ্চিন্তে একজন কাজ করতে পারবো। নাহলে চাউল না থাকতে আজকে ঘরে চাউল থাকলে অনেক সময় লবণ বা তেল দিয়ে মাখিয়ে পরিচ দিয়ে খাওয়া যায়। বিনামূল্যে সেই গরিব মানুষের অন্যের ব্যবস্থা করে দিতেছে এবং সাধারণ আপনার মানুষের লেগে 1 টাকা মূল্যে চাউলের ব্যবস্থা করিয়া দিচ্ছে। একটা আমরা আনন্দ বোধ করলাম, আমি গর্ববোধ করলাম। এই সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাইলাম আমরা ভারতীয় জনতা পার্টি সরকারের, এবং এখানে আরো বক্তারাও ধন্যবাদ জানাইছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শদিয়া জেলা যুব মোর্চার উদ্যোগে শনিবার শদিয়াতে বিজয় সংকল্প বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক র্যালির উদ্বোধন করেন বিধায়ক বলিন চেতিয়া। সারা ভারতবর্ষে আজকের দিনটিতে বিজয় সংকল্প বাইক র্যালি অনুষ্ঠিত হয়। শদিয়া জেলা যুব মোর্চার উদ্যোগে ডিবাগ চৌমনি থেকে প্রায় সহস্রাধিক বাইক গিয়ে কর্মীরা এই বিজয় সংকল্প র্যালিতে যোগ দেয়। এই বাইক র্যালির উদ্বোধন করেন শদিয়া সমষ্টির বিধায়ক বলিন চেতিয়া। এই বাইক র্যালিটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। বিজেপি কর্মকর্তারা সকলে মিলে মোদি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ বলে এক প্রাক নির্বাচনী সদৃশ্য পরিবেশ সৃষ্টি করে। সুন্দৰভাৱে আৰু শৃংখলাবদ্ধভাৱে এই ৰেলী বিজেপি দলৰ যি উদ্দেশ্য, যি লক্ষ্য, তাৰ বাবে যাতে আমি কৰোঁ, তাৰ বাবে মই সকলো যুৱ মোৰ্চা কৰ্মকৰ্তাক মই বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ আৰু বিশেষ দীঘলীয়া নকৰি। কাকপাথর থেকে দীপেন লস্করের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।